কোনো অ্যান্টিফাঙ্গাল যদি তার উপর কাজ না করে তাহলে তার ফাঙ্গাল ইনফেকশন বৃদ্ধি পেতে পারে। বৃদ্ধি পেয়ে সেটা সারা শরীরে ছড়িয়ে যেতে পারে, আভ্যন্তরীণ যে অঙ্গগুলো রয়েছে সেখানে ছড়িয়ে যেতে পারে, এমনকি এ থেকে রোগীর মৃত্যুও হতে পারে। আগামী 24শে নভেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী পালিত হতে যাচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স অ্যাওয়ারনেস উইক 2025। সে উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকে আমরা কিছু আলোচনা করব। আমরা জানি অ্যান্টিবায়োটিকের মধ্যে রেজিস্ট্যান্স তৈরি হয়, একইভাবে অ্যান্টিফাঙ্গাল তাদের এগেনস্টেও ফাঙ্গাসের মধ্যে রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। অর্থাৎ একটা ফাঙ্গাসকে যখন কোনো ওষুধ দিয়ে ধ্বংস করার চেষ্টা করা হয় তখন দেখা যায় সেই ফাঙ্গাসের মধ্যে কিছু প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। সেটা জেনেটিক মিউটেশনের মাধ্যমে বা বিভিন্নভাবে ফাঙ্গাসটা সেই ওষুধটাকে প্রতিহত করার ক্ষমতা অর্জন করে এবং এটাকেই বলা হয় আসলে রেজিস্ট্যান্স। অ্যান্টিফাঙ্গাল রেজিস্ট্যান্স সাধারণত বিভিন্ন কারণে হয়ে থাকে। এর মধ্যে মূল কারণ যেটা হচ্ছে, একটা অ্যান্টিফাঙ্গাল এজেন্টকে যখন আমরা পেশেন্টকে দিয়ে থাকি, তারা যখন এটা খায় তখন তারা যদি এটা নিয়মিত না খায়, অর্থাৎ অনিয়মিতভাবে একদিন খেলো না এরকমভাবে খায়, তাহলে সেই কারণে রেজিস্ট্যান্স হতে পারে। আরেকটা হচ্ছে ডোজের ক্ষেত্রে, অর্থাৎ যদি প্রপার ডোজে উপযুক্ত ডোজে সেই অ্যান্টিফাঙ্গালটা দেয়া না হয়ে থাকে তাহলেও সেটার এগেনস্টে রেজিস্ট্যান্স হতে পারে। আরেকটা হচ্ছে ডিউরেশন, অর্থাৎ যতদিন আমাদের ওষুধটা রুগী খাওয়া দরকার ততদিন যদি তারা সেটা না খেয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রেও সেই ফাঙ্গাসটা রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। এছাড়া কখনো কখনো দেখা যায় যে কোনো কারণ ছাড়া নিজেই ফাঙ্গাসের মধ্যে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে কৃষিক্ষেত্রে ফাঙ্গাসকে ধ্বংস করার জন্য ফাঙ্গিসাইড ইউজ করা হয়। যে কিছু ফাঙ্গাস ভূমিতে থাকে, অর্থাৎ সয়েলে থাকে, সেখান থেকে হিউম্যানকে আক্রান্ত করতে পারে, যেগুলোকে আমরা জিওফিলিক ফাঙ্গাস বলে থাকি। তো এই ফাঙ্গাসগুলো যখন সেই ওষুধ বা ফাঙ্গিসিডাল এজেন্ট পেয়ে থাকে তখন সেগুলোর মধ্যে রেজিস্ট্যান্স তৈরি হতে পারে এবং সেটা যখন আবার মানুষকে আক্রান্ত করে তখন একটা রেজিস্ট্যান্ট ফাঙ্গাস দিয়ে মানুষ আক্রান্ত হয়। এটাও ফাঙ্গাল রেজিস্ট্যান্সের আরেকটা কারণ। অ্যান্টিফাঙ্গাল রেজিস্ট্যান্স প্রতিরোধের জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কয়েকটা পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রথমত চিকিৎসকের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। অ্যান্টিফাঙ্গাল এজেন্টগুলা পরিমাণ খুবই কম। অ্যান্টিবায়োটিক যে পরিমাণে পাওয়া যায় অ্যান্টিফাঙ্গাল এজেন্ট সেই পরিমাণে পাওয়া যায় না। এটার আরেকটা কারণ হচ্ছে হিউম্যান সেল এবং ফাঙ্গাল সেলের একটা সাদৃশ্য রয়েছে, দুটাই ইউক্যারিওটিক সেল বলা হয়ে থাকে, যে কারণে অ্যান্টিবায়োটিকের যেভাবে তৈরি করা সম্ভব হয় অ্যান্টিফাঙ্গাল এজেন্ট সেভাবে তৈরি করা হয় না, যে কারণে হচ্ছে আমাদের অ্যান্টিফাঙ্গাল এজেন্ট আমাদের খুবই কম। তাই একজন ডক্টরকে যখন অ্যান্টিফাঙ্গাল প্রেসক্রাইব করবেন তখন তাকে অবশ্যই অনেকগুলো দিক বিবেচনা করে সেটা প্রেসক্রাইব করতে হবে, অর্থাৎ সেটা উপযুক্ত ডোজে দেওয়া হচ্ছে কিনা, তার যথেষ্ট সময় বা ডিউরেশন ঠিক আছে কিনা, এবং আদৌ সেখানে অ্যান্টিফাঙ্গাল দেওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা, দিলে কোন অ্যান্টিফাঙ্গাল ভালো কাজ করবে, এই জিনিসগুলো একজন ডক্টরকে অবশ্যই বুঝে তারপর অ্যান্টিফাঙ্গাল প্রেসক্রাইব করতে হবে। আর সাধারণ মানুষের ক্ষেত্রেও এই সচেতনতা আমাদের বৃদ্ধি করতে হবে, কারণ হচ্ছে তাদের বুঝতে হবে যে একটা অ্যান্টিফাঙ্গাল এজেন্ট যদি অনিয়মিতভাবে খায় তাহলে সেটা রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। পাশাপাশি আমাদের যে পলিসি মেকিং অথরিটি রয়েছে তাদেরও এই ব্যাপারে সচেতন থাকতে হবে। যারা ড্রাগ ডিস্ট্রিবিউশন করে তাদের সচেতন হতে হবে যে যত্রতত্র কোনো প্রেসক্রিপশন ছাড়া যাতে অ্যান্টিফাঙ্গাল পেশেন্টের হাতের কাছে চলে না আসে। প্রতিটা সেক্টরে যদি এই সচেতনতা তৈরি করা যায় তাহলে আমি মনে করি যে অ্যান্টিফাঙ্গাল রেজিস্ট্যান্সকে ওভারকাম করা সম্ভব। একটা রোগী কোনো অ্যান্টিফাঙ্গাল যদি তার উপর কাজ না করে তাহলে তার ফাঙ্গাল ইনফেকশন বৃদ্ধি পেতে পারে, বৃদ্ধি পেয়ে সেটা সারা শরীরে ছড়িয়ে যেতে পারে, আভ্যন্তরীণ যে অঙ্গগুলো রয়েছে সেখানে ছড়িয়ে যেতে পারে, এমনকি এ থেকে রোগীর মৃত্যুও হতে পারে। তাই এই যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স অ্যাওয়ারনেস উইক পালিত হচ্ছে সপ্তাহব্যাপী, এই প্রোগ্রামকে সফল করার জন্য চলুন আমরা সবাই সচেতন হই। আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলেই আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিফাঙ্গাল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে জয়ী হতে পারবো।